অপরাধ ডায়েরির পাতা থেকে আজ আপনাদের শোনাবো এমন একজন মায়ের কথা যে বছরের পর বছর ধরে একে একে প্রায় 400 জন শিশুকে হত্যা করে। সে কেন শিশুদের হত্যা করত, হত্যার পর লাশগুলোর সাথে সে কি করত, কেনই বা পুলিশ বছরের পর বছর ধরে এই হত্যাকারীর খোঁজ পায়নি, সবকিছুই শোনাবো। তার আগে ছোট্ট একটা অনুরোধ, আমাদের এই কাজ যদি আপনাদের পছন্দ হয় এবং এমনই আরও ঘটনা শুনতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। ও আরেকটা কথা, সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না, এটা সম্পূর্ণ ফ্রি। নমস্কার, আমি অনুপ আর আপনারা শুনছেন অপরাধ ডায়েরি। সময়টা 1896, স্থান লন্ডন। অনেক জেলেই লন্ডনের টেমস নদীতে জাল ফেলে মাছ ধরে এবং সেই মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করে। 4 এপ্রিল টেমস নদীতে মাছ ধরতে থাকা এক জেলের জালে উঠে আসে আদ্যপান্ত সিল করা একটা টেপ দিয়ে মোড়া এক বড়সড় ভারী প্যাকেট। জেলে তাড়াতাড়ি জাল গুটিয়ে নদীর পাড়ে চলে আসে এবং কৌতূহলবশত প্যাকেটটাকে জাল থেকে বার করে এবং খোলে। প্যাকেটের মধ্যে থেকে বেরিয়ে আসে একটা ছোট্ট শিশুর লাশ। শিশুটির বয়স খুব বেশি হলে 1 বছর হবে। ফুটফুটে শিশুটির গলায় খুব শক্ত করে টেপ লাগানো, নাকের ছিদ্রপথেও টেপ লাগানো। কোনোভাবেই যেন শিশুটি শ্বাস প্রশ্বাস নিতে না পারে, এ যেন তারই ব্যবস্থা। জেলেটি ভীষণ ভয় পেয়ে যায় এবং তৎক্ষণাৎ সে পুলিশকে খবর দেয়, কারণ যেভাবে শিশুটিকে প্লাস্টিকের ভিতর থেকে মৃত অবস্থায় পাওয়া গেছে তাতে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে শিশুটি কোনো দুর্ঘটনার শিকার হয়নি, বরং তাকে হত্যা করে এভাবে প্লাস্টিকের ভিতরে ভরে জলে ফেলে দেওয়া হয়েছে। খবর পাবার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পুলিশ এসে হাজির হয়। যে প্যাকেটের মধ্যে টেপ দিয়ে আষ্টে পিষ্টে বেঁধে শিশুটিকে ভরা হয়েছিল সেই প্যাকেটটাকে এবং মৃত শিশুটিকে পুলিশি হেফাজতে নেওয়া হয় এবং তন্ন তন্ন করে খুঁজে দেখা হয় লাশের সঙ্গে কোনো ক্লু পাওয়া যায় কিনা। সমস্ত টেপ এক এক করে খোলা হয়। শেষে শিশুটির গলায় যে টেপ লাগানো ছিল সেটা খোলা হয়। সেটা খুলতেই একটা ছোট্ট কাগজ পাওয়া যায় যার মধ্যে শিশুটির নাম লেখা ছিল। এটা দেখে পুলিশ বুঝতে পারে শিশুটির পরিচিত কোনো ব্যক্তি শিশুটিকে হত্যা করেছে। তবে কেন শিশুটির পরিচয় হত্যাকারী গোপন করল না সেটা পুলিশ বুঝতে পারল না। যাই হোক, পুলিশ এবার ওই টেপের মধ্যে লিখে রাখা নামটা দিয়েই তদন্ত শুরু করল। শহরের সমস্ত পুলিশ স্টেশনে খোঁজ নেওয়া হলো এই নামের কোনো শিশুর হারিয়ে যাওয়ার কোনো রিপোর্ট আছে কিনা, কেউ এই নামের শিশুটির মিসিং ডায়েরি করিয়েছে কিনা। কিন্তু তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার মতো কোনো ক্লুই পাওয়া যায় না। এরপর পুলিশ বিভিন্ন হোমে খোঁজ করে, যেখানে বাচ্চাদের রাখার ব্যবস্থা আছে সেখানে, কিন্তু সেখানেও এই বাচ্চাটার সম্পর্কে কোনো নতুন তথ্য পাওয়া যায় না। এইবার পুলিশ ভাবে যেহেতু শিশুটিকে টেমস নদী থেকে পাওয়া গেছে তাই হয়তো টেমস নদীর অতলেই লুকিয়ে থাকতে পারে এই হত্যার প্রমাণ বা ক্লু। যেমন ভাবা তেমন কাজ। টেমস নদীতে জাল ফেলার জন্য বেশ কিছু জেলেকে কাজে লাগানো হয়, আর কাজে লাগানো হয় অনেকগুলো ডুবুরিকে। জেলে আর ডুবুরিরা মিলে পুলিশের তত্ত্বাবধানে টেমস নদীতে সার্চ অপারেশন শুরু করে। এই সার্চ অপারেশন চলে প্রায় 2-3 দিন ধরে। টেমস অনেক বড় নদী, তাই পুরো নদী তল্লাশ করা যায়নি, তবে লাশ পাবার ঘটনাস্থলের আশেপাশে অনেক দূর পর্যন্ত তল্লাশি চালানো হয়। এই টেমস নদী সার্চ অপারেশনে পাওয়া যায় এমনই আরও অনেক প্লাস্টিকে ভরা টেপ দিয়ে মোড়া শিশুর মৃতদেহ। এই 2-3 দিন ধরে প্রায় 50টা শিশুর মৃতদেহ টেমস নদী থেকে পাওয়া যায় এবং প্রত্যেকটা শিশুকে একইভাবে প্যাকেটবন্দি করা হয়েছিল। প্রত্যেকের গলায় আর নাকে টাইট করে টেপ লাগানো ছিল এবং প্রত্যেকটা শিশুর নাম লেখা ছিল ওই গলায় লাগানো টেপটার মধ্যেই। একেবারে হুবহু একই পদ্ধতিতে প্রত্যেকটা শিশুকে মারা হয় এবং প্লাস্টিকে প্যাক করা হয়। শিশুদের বয়স ছিল 1 মাস থেকে 1 বছরের মধ্যে। এইসব দেখে পুলিশ সহজেই অনুমান করতে পারে যে এটা একটা সিরিয়াল কিলারের কাজ। কিন্তু প্রশ্ন হলো, কে এই সিরিয়াল কিলার? এই সিরিয়াল কিলার কেন শুধুমাত্র শিশুদেরকেই মারছে, আর কেনই বা এভাবে নাম লিখে টেপ গলায় আটকে দিচ্ছে? এই টেপ দিয়ে বাঁধার কারণটাই বা কি? যে ধরনের টেপ এই সিরিয়াল কিলার ব্যবহার করেছে
তা মেডিকেল পেশায় ব্যবহার করা হয়। সাধারণত নার্স বা নার্সিং স্টাফরা ব্যবহার করে এই টেপ। পুলিশ অনুমান করে এই নার্সিং পেশায় যুক্তই কোনো ব্যক্তি সিরিয়াল কিলার। পুলিশ নতুন উদ্যমে অনুসন্ধান শুরু করে। পুলিশ পুরনো কেসগুলোকে নতুন করে স্টাডি করে। এতেই উঠে আসে এমেলিয়া ডায়ারের একটা কেস। এমেলিয়া ডায়ার একজন নার্সিং স্টাফ ছিল এবং সে 6 মাস জেলে বন্দী ছিল। জেলে বন্দী থাকার কারণ একজন শিশুর মৃত্যু। পুলিশ এবার এমেলিয়া ডায়ারের খোঁজ করতে থাকে। পুলিশের ডায়েরিতে এমেলিয়ার যে ঠিকানা ছিল, প্রথমে সেখানে পুলিশ যায়। সেখানে গিয়ে জানতে পারে অনেক বছর আগেই এমেলিয়া বাড়ি পরিবর্তন করে অন্য কোথাও চলে যায়। এমেলিয়ার বর্তমান ঠিকানা কেউ জানতে পারে না। পুলিশ এবার এমেলিয়ার খোঁজে শহরের বিভিন্ন প্রান্তে লোক পাঠায়। অনেক খোঁজাখুঁজির পর পুলিশের হাতে আসে এমেলিয়ার সম্ভাব্য ঠিকানা। সেই ঠিকানায় পুলিশ পুরো টিম নিয়ে হাজির হয়। পুলিশ সেই ঘরের মধ্যে ঢুকে যা দেখে তাতে তারা নিশ্চিত হয়ে যায় যে এই বাড়িতে যে থাকে সেই শিশু খুনের সঙ্গে জড়িত। ঘরের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রচুর ছোট বাচ্চাদের পোশাক। ঘরের এক কোণে রাখা আছে বান্ডিল বান্ডিল টেপ। ছোট বাচ্চাদের ভ্যাকসিনেশনের কার্ডও আছে শত শত। এই সব কিছুই ইশারা করছিল পুলিশের তদন্ত সঠিক পথেই এগোচ্ছে। এমেলিয়াই অপরাধী, খুনি। কিন্তু সমস্যাটা হলো, এখান থেকে অনেক প্রমাণ পাওয়া গেলেও এমেলিয়াকে পাওয়া গেল না। এমেলিয়া বোধহয় আন্দাজ করতে পেরেছিল পুলিশ তার কাছে আসছে, তাই সেখান থেকে সে আগেই পালিয়ে যায়। এমেলিয়াকে ধরার জন্য পুলিশ ফাঁদ পাতে, জাল বেছায়। সেই ফাঁদে পা দেয় এমেলিয়া। এমেলিয়াকে পুলিশ গ্রেপ্তার করে, তাকে জেরা করে। জেরাতে জানা যায় এমেলিয়ার জন্ম হয় 1837 সালে ইংল্যান্ডে। তার মায়ের মানসিক স্বাস্থ্য ঠিক ছিল না। তারা ছিল 5 ভাই বোন। সে ছিল ভাই বোনেদের মধ্যে সবচেয়ে ছোট। এমেলিয়া তার এক আন্টির বাড়িতে থাকত। এই আন্টিই তাকে ছোট থেকে দেখভাল করে বড় করেছে। 24 বছর বয়সে এমেলিয়াকে বিয়ে দিয়ে দেওয়া হয়। এমেলিয়ার বিয়ে হয় 59 বছর বয়সী এক মানুষের সঙ্গে। এমেলিয়ার স্বামী তাকে খুব ভালোবাসত। স্বামীর কথাতেই এমেলিয়া নার্সিং ট্রেনিং নেয়, নার্সিং কোর্স করে। ইতিমধ্যে তার এক কন্যা সন্তানের জন্ম হয়। সেই কন্যা সন্তানকে দেখভাল করতে গিয়ে এমেলিয়া নার্সিংয়ের কাজটা আর কন্টিনিউ করতে পারে না। স্বামীকে কাজের জন্য দিনের বেশিরভাগ সময়টাই বাড়ির বাইরে থাকতে হয়, তাই কন্যার দেখাশোনার পুরো দায়িত্বটাই এমেলিয়া নেয়। যাই হোক, এইভাবে স্বামী সন্তানকে নিয়ে তার জীবনটা সুখেই কাটছিল। বিয়ের বছর 5 পর এমেলিয়ার স্বামী মারা যায়। এমেলিয়ার জীবনে নেমে আসে অন্ধকার। তার নিজের এবং সন্তানের ভরণ পোষণ কীভাবে চলবে তা নিয়ে সে চিন্তিত হয়ে পড়ে। কারণ এমেলিয়ার কোনো রোজগার ছিল না, তার স্বামীও তেমন কোনো টাকা পয়সা রেখে যাননি। এই সব কারণে কিছুদিন পর এমেলিয়া আবার বিয়ে করে। তবে এই দ্বিতীয় স্বামীর সঙ্গে তার বনিবনা হয় না। অল্প কিছুদিনের মধ্যে তারা আলাদা হয়ে যায়। এরপর আবারও একবার এমেলিয়া বিবাহ করে। তার তৃতীয় স্বামীর সঙ্গে সে বেশ কয়েকটা বছর কাটায়, 2 সন্তানও জন্মায়। তারপর এই তৃতীয় স্বামী তাকে ডিভোর্স দিয়ে অন্য স্থানে চলে যায়। এই তৃতীয় স্বামীর সঙ্গে আর কখনো এমেলিয়ার দেখা হয়নি। যাই হোক, 3 সন্তানের সম্পূর্ণ দায়িত্ব এসে পড়ে এমেলিয়ার কাঁধে। এমেলিয়া সন্তানের মুখে 2 খাবার তুলে দেবার জন্য নার্সের কাজ শুরু করে। নার্সের কাজ করে সে যা রোজগার করত তা দিয়ে কোনো রকমের টেনে টুনে সংসার চলছিল। সে বুঝতে পারছিল আয় আরও বাড়াতে হবে, তা না হলে চলবে না। এই সময়ই সে জানতে পারে বেবি ফার্মিংয়ের কথা। ইংল্যান্ডে সেই সময় এই বেবি ফার্মিং প্রসিদ্ধ হচ্ছিল। আজও পৃথিবীর বেশ কয়েকটা দেশে এই বেবি ফার্মিং ব্যবস্থা চালু আছে, তবে অবশ্যই অন্য নামে। বেবি ফার্মিং ব্যাপারটা আসলে কি সেটা আপনাদের একটু জানিয়ে রাখি। বিদেশে এমন অনেক মানুষ আছে যারা সন্তান চায় না। একটা সন্তানকে দেখাশুনো করে বড় করাটা অনেক বড় দায়িত্ব। এটা করতে অনেক স্যাক্রিফাইসও করতে হয়, যেটা করতে অনেকেই রাজি থাকে না। অথচ সেই দম্পতির ঘরেই যখন অসাবধানে সন্তান চলে আসে, তখন তারা তাদের এই সন্তানকে বেবি ফার্মিং সেন্টারে দিয়ে দেয়। বেবি ফার্মিং সেন্টারেই সেই সন্তান বড় হয়। বাচ্চাটিকে লালন পালন করার জন্য যথেষ্ট পরিমাণ টাকা দিতে হয় এই বেবি ফার্মিং সেন্টারের কর্তৃপক্ষের হাতে।
বেবি ফার্মিং সেন্টার দু রকমের থাকে, একটা হলো শর্ট টার্ম বা টেম্পোরারি, আর একটা হলো লং টার্ম বা পার্মানেন্ট বেবি ফার্মিং। শর্ট টার্মে প্রত্যেক মাসে টাকা দিতে হয় কর্তৃপক্ষকে, এবং বাচ্চার পিতামাতাকে বছরে নির্দিষ্ট কয়েকবার বাচ্চাটির সঙ্গে দেখা করতে দেওয়া হয়, এবং বাচ্চাটি বড় হলে পিতামাতা তাকে সেন্টার থেকে নিজেদের কাছে নিয়ে চলে আসে। টেম্পোরারি বেবি ফার্মিংয়ের চুক্তি হয় 2-1 মাস থেকে কয়েক বছরের জন্য। কোনো দম্পতি হয়তো বদলির চাকরি করেন, হয়তো অনেকটা দূরে বদলি হয়েছেন, সেক্ষেত্রে ছোট সন্তানকে নিয়ে শিফটিং করাটা মুশকিল, তাই অল্প সময়ের জন্য তারা তাদের সন্তানকে টাকার বিনিময়ে টেম্পোরারি বেবি ফার্মিং সেন্টারে রেখে যান। আবার হয়তো কোনো দম্পতি বেশ কিছুদিনের জন্য কোনো ট্যুরে যেতে চান, সেক্ষেত্রেও তারা ছোট বাচ্চাটিকে টাকার বিনিময়ে সেন্টারে রেখে যান। আবার এমনও হয় সন্তানের বাবা মা দুজনেই হয়তো চাকরি বা ব্যবসার জন্য সকালে বেরিয়ে যান, আবার রাতে বাড়ি ফেরেন, সেক্ষেত্রে তারা ছোট সন্তানটিকে দেখভাল করবেন কিভাবে? এমন পিতামাতাও সন্তানকে মোটা ফিস দিয়ে রেখে যান কয়েক বছরের জন্য এই ধরনের বেবি ফার্মিং সেন্টারে বাচ্চার দেখভালের জন্য। আর পার্মানেন্ট বেবি ফার্মিং হলো এককালীন প্রচুর টাকার বিনিময়ে পার্মানেন্টলি অন্যের বাচ্চা দেখভালের দায়িত্ব নেওয়া। আর পার্মানেন্ট বেবি ফার্মিং হলো এককালীন প্রচুর টাকার বিনিময়ে পার্মানেন্টলি অন্যের বাচ্চার দেখভালের দায়িত্ব নেওয়া। এক্ষেত্রে পার্মানেন্টলির অর্থ হলো যতদিন না বাচ্চাটা সাবালক হচ্ছে ততদিন পর্যন্ত দেখভালের দায়িত্ব নেওয়া। এক্ষেত্রে টাকা এবং সন্তানকে একবার এই ধরনের সেন্টারে দিয়ে গেলে যিনি দিয়ে যাচ্ছেন তার দায়িত্ব শেষ, আর কোনোদিনও এই সন্তানের সঙ্গে তাদের কোনো যোগাযোগ থাকবে না। পার্মানেন্ট বেবি ফার্মিংয়ে যারা শিশুকে রেখে যান তারা এই সন্তানকে চান না। বেশিরভাগ ক্ষেত্রে এই শিশু অবৈধ হয়। সমাজের ভয়ে, মান সম্মানের ভয়ে এই শিশুর পিতামাতা শিশুর দায়িত্ব নিতে চান না। এই হলো বেবি ফার্মিংয়ের সিস্টেম। অ্যামিলিয়া সিদ্ধান্ত নেয় এই শর্ট টার্ম বেবি ফার্মিং সেন্টার খোলার। সে ভাবে নিজের 3 সন্তানের সঙ্গে আরও বেশ কয়েকটা বাচ্চার দায়িত্বও সে নিতে পারবে, এবং অন্যের বাচ্চার দেখভালের দায়িত্ব নেওয়ার বিনিময়ে প্রত্যেক পিতামাতার কাছ থেকে সে মোটা অঙ্কের টাকাও পাবে। আর তাতে যা লাভ হবে তা দিয়ে মা ও তার 3 সন্তানের সংসার ভালোভাবেই চলে যাবে। যেমন ভাবা তেমন কাজ। অ্যামেলিয়া টেম্পোরারি বেবি ফার্মিং সেন্টার খুলে ফেলে। ধীরে ধীরে সেন্টারে শিশুদের রাখতে আসে তাদের পিতামাতা। 1 মাস থেকে 1 বছর বয়সী অনেকগুলো শিশুকেই 6 থেকে 1 মাসের জন্য সেন্টারে রেখে যান তাদের পিতামাতা। বেশ অনেকটা টাকা আমদানি হতে শুরু করে। অ্যামেলিয়ার লোভ বাড়তে থাকে, কারণ এটা একটা বেশ লাভজনক ব্যবসা। তাই বেশি বেশি শিশুকে অ্যামেলিয়া তার সেন্টারে রাখতে শুরু করে। যত বেশি শিশু সেন্টারে থাকবে তত বেশি টাকা পাওয়া যাবে। কিন্তু সে এটা ভুলে যায়, যত বেশি সংখ্যক শিশু তত বেশি পরিমাণ খাটুনি, দায়িত্ব। শিশুদের ডাইপার বদলানো থেকে শুরু করে তাদের স্নান করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো ইত্যাদি প্রচুর কাজ থাকে। এত কাজ অ্যামেলিয়ার একার পক্ষে সামলানো সম্ভব হচ্ছিল না, অথচ হেল্প করার জন্য সে কাউকে টাকা দিয়ে রাখছিলও না। ফলে যা হবার তাই হলো। শিশুদের প্রতি অবহেলা শুরু হলো, শিশুদের যত্নও কমে গেল। অনেক সময় তো শিশুদের একবেলার খাবারও মিস হতে লাগলো। এমন অবহেলার ফলে এক শিশুর মৃত্যু হলো। শিশুটির বাবা মা কর্মসূত্রে দূরে থাকতেন। মেয়াদ শেষে তারা যখন শিশুটিকে সেন্টার থেকে নিতে এলেন তখন জানতে পারলেন তাদের সন্তান তাদের ছেড়ে এই পৃথিবী ছেড়ে চিরদিনের মতো চলে গেছে। তাদের সন্দেহ হয়। তারা পুলিশে কমপ্লেন করে। পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে উঠে আসে অবহেলার কথা। ফরেন্সিক টেস্টে জানা যায় অপুষ্টি এই মৃত্যুর কারণ। ঠিকমতো খেতে পেত না এই শিশুটি। পুলিশ অ্যামেলিয়াকে গ্রেপ্তার করে। কোর্টে কেস ওঠে। 6 মাস পর রায় বের হয়। অ্যামেলিয়া ছাড়া পায়, কারণ কোর্টে এমন কোনো জোরালো প্রমাণ দেখানো যায়নি যাতে করে এটা প্রমাণ করা যায় যে অ্যামেলিয়া ইচ্ছাকৃতভাবে শিশুটিকে মেরেছে। যদিও অ্যামেলিয়া সজ্ঞানে ইচ্ছাকৃতভাবে টাকা পয়সা বাঁচানোর জন্য শিশুদের কম খেতে দিত বা খেতে দিতই না। অ্যামেলিয়া অপরাধ করেও প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যায়। এবার সে ঠিক করে পার্মানেন্ট বেবি ফার্মিং সেন্টার সে খুলবে। এতে প্রচুর টাকাও পাওয়া যাবে। পার্মানেন্ট বেবি ফার্মিংয়ের কয়েকটা শর্ত আছে। তা হলো, শিশুকে এই সেন্টারে রেখে যাবার পরের দিন থেকেই শিশুটির পিতামাতার সঙ্গে আর কোনো যোগাযোগ শিশুটির বা এই সেন্টারের থাকবে না। সেন্টার চাইলে শিশুটিকে দত্তক দিয়ে দিতে পারবে কোনো নিঃসন্তান দম্পতিকে,
দত্তক নেওয়ার পরের দিন থেকে আর কোনো যোগাযোগ থাকবে না এই দম্পতি ও সেন্টারের মধ্যে। অ্যামেলিয়া বাচ্চাদের সাথে যা করতে চায় তা অনায়াসেই সে পার্মানেন্ট বেবি ফার্মিং সেন্টারে করতে পারবে। যেহেতু অবৈধ সন্তান বা আনওয়ান্টেড চাইল্ডদেরই এই ধরনের সেন্টারে রাখা হয়, তাই তার কাজ অনেক সহজ হয়ে যাবে। সে ভাবে টাকা ও বাচ্চা দুই সে নেবে এবং কিছুদিন পর বাচ্চাটিকে কাউকে দত্তক দিয়ে দেবে এবং সেখান থেকেও টাকা নেবে। কিন্তু সমস্যা হলো অ্যামেলিয়া ডায়ারের পুলিশ রেকর্ড রয়েছে, তাই সে নাম বদলে বদলে খবরের কাগজে অ্যাড দেয় এই পার্মানেন্ট বেবি ফার্মিংয়ের। শিশুদের বাবা মারা যোগাযোগ করতে থাকে এবং মোটা অঙ্কের টাকা দিয়ে শিশুদের রেখে যেতে থাকে এই সেন্টারে। যত সংখ্যক শিশু সেন্টারে আসতে থাকে তার থেকে অনেক কম সংখ্যক শিশুকে দত্তক দেওয়া হয়, কারণ দত্তক নেওয়ার মতো আগ্রহী মানুষ এই সেন্টারের সাথে দৈবাৎ কখনো কখনো যোগাযোগ করে। ফলে সেন্টারে শিশুর সংখ্যা বেড়ে যেতে থাকে। আবার সেই দেখভালের দায়িত্ব, খরচ এসে পড়ে অ্যামেলিয়ার ওপর। অ্যামেলিয়া এতটাই লোভী হয়ে ওঠে যে শিশুদের দেখভালের জন্য যে টাকা তার পিতামাতা সেন্টারকে দিয়ে যায় তার থেকে একটা টাকাও সে শিশুদের জন্য খরচ করে না। পুরো টাকাটাই সে আত্মসাৎ করতে চায়। তার এই লোভ তাকে নৃশংস, অমানবিক করে তোলে। সে জানত একবার বাচ্চাকে এখানে দিয়ে যাবার পর তার পিতামাতা কেউই বাচ্চাটার দিকে আর ফিরেও তাকাবে না, যোগাযোগও রাখবে না। ফলে সে তার সেন্টারে বিভিন্ন বয়সী কয়েকটা বাচ্চাকে রেখে বাকিদের এক এক করে হত্যা করতে থাকে। প্রথমে তো সে বাচ্চাদের খেতে না দিয়ে মারতে চাইত, তবে এখন থেকে সে অন্য এক পন্থা নেয় বাচ্চাদের হত্যা করার জন্য। কোনো শিশু সেন্টারে এলে সেই দিন সন্ধেবেলাতে তাকে শ্বাসরোধ করে সে খুন করত। গলায় ওই নার্সিং টেপ প্রচণ্ড টাইট করে বেঁধে, তারপর তার নাকেও টেপ লাগাতো শিশুটির মৃত্যু নিশ্চিত করতে। তারপর ওই টেপের মধ্যেই তার নাম লিখে দিত, আর তারপর পলিথিনের প্যাকেটে টেপ দিয়ে আষ্টে পিষ্টে বেঁধে টেমস নদীতে ফেলে দিয়ে আসত। প্রায় দিনই টেমস নদীতে পলিথিনের প্যাকেট ফেলতে দেখলে যদি লোকে সন্দেহ করে, তাই সে রাতে শুনশান এলাকায় গর্ত খুঁড়ে শিশুর মৃতদেহ পুঁততে শুরু করে। নদী এবং গর্ত দু জায়গাতেই সে লাশ ফেলতে থাকে। পুলিশ জিজ্ঞাসা করে নাম লিখে লিখে সে হত্যা করত কেন। এর উত্তরে অ্যামেলিয়া জানায় যে হিসেব রাখার জন্য। ঠিক কাকে কাকে সে মেরেছে তার হিসেব রাখার জন্য। পুলিশ আরও জিজ্ঞাসা করে, বাচ্চাদের না মেরে তুমি তো তাদের দত্তক দিয়ে দিতে পারতে, কেন দিলে না? সে জানায় দত্তক দেবার পদ্ধতি অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তাছাড়া এত শিশুর দত্তক নেবেই বা কে? তাই কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে সে যেতে চায়নি। যে রাতে আরও জানা যায় সে প্রায় 400 জন শিশুকে এইভাবে হত্যা করেছে। যদিও সব শিশুর দেহ উদ্ধার করতে পারেনি পুলিশ, অনেক শিশুর দেহ টেমস নদীতে মাছে খেয়ে ফেলেছে। এই হত্যালীলা সে আজ থেকে বা কয়েক বছর ধরে চালিয়েছে তা কিন্তু নয়, প্রায় 15-16 বছর ধরে এইভাবে একের পর এক শিশু হত্যা করে গেছে। তার বক্তব্য অনুযায়ী এমনটা সে করেছে তার 3 সন্তানকে মানুষ করার জন্য। তাছাড়া সমাজ যে শিশুকে চায় না, যে শিশুকে তার পিতামাতাও চায় না, তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। এতগুলো শিশুকে হত্যা করার পরও বিন্দুমাত্র অনুশোচনা নেই তার। এ কেমন মা? মা কি এমনও হতে পারে? মা বলতে আমাদের প্রত্যেকের চোখের সামনে ভেসে ওঠে আমাদের নিজেদের মায়ের ছবি, যিনি মমতাময়ী, স্নেহময়ী, ভালোবাসার প্রতিমূর্তি, ত্যাগের প্রতিমূর্তি, মা। অথচ এই মা এত নিষ্ঠুর, পাষণ্ড, অত্যাচারী, খুনি। নিজের সন্তানকে প্রতিপালন করার জন্য একের পর এক অন্যের সন্তানকে খুন করেছে। সেই সময় খবরের কাগজে এই বিষয়টা নিয়ে অনেক লেখালেখি হয়। যারা অ্যামেলিয়ার বেবি ফার্মিং সেন্টারে শিশু রেখে গেছিল তাদের আফসোস হয় কেন তারা নিজের সন্তানকে নিজের থেকে দূরে সরিয়ে দিয়েছিল। হয়তো প্রথমবার অনুশোচনা হয় তাদের, কিন্তু তাতে কি লাভ? অনেক দেরি হয়ে গেছে নিজেদের ভুল শুধরে নেবার জন্য। 1896 10ই জুন কোর্টে রায় বের হয়, বিচারে অ্যামেলিয়ার ফাঁসি হয়। আজকের কাহিনী এই পর্যন্তই। খুব শীঘ্রই ফিরে আসব আরেকটি নতুন সত্য ঘটনা নিয়ে। সচেতন থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।